ডিয়ার লার্নার্স, আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি এই সাবজেক্টের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি। তো প্রশ্নটা হচ্ছে এরকম, দেখাও যে একটি ঘনকের দুইটি কোণের অন্তর্গত কোণ cos ইনভার্স 1/3। প্রশ্নটা একটা ঘনকের দুইটা কোণের অন্তর্গত কোণ, অর্থাৎ একটা ঘনকের দুইটা কোণের মধ্যবর্তী কোণের মানটা হবে cos ইনভার্স 1/3। এই প্রশ্নটা অনার্স প্রথম বর্ষে মেজরে আসছে সর্বশেষ 20 সালে, আর নন মেজরে আসছে সর্বশেষ 2021 সালে, আর এই প্রশ্নটা নিবন্ধন প্রভাষক পরীক্ষা আসছে সর্বশেষ 2024 সালে, অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধন প্রভাষক পদে আছে, এবং একই সাথে নিবন্ধন সহকারী শিক্ষক পদে আছে আমাদের 2019 সালে। ওকে, তো চলুন আমরা এই প্রশ্নটা এখন আমরা সলভ করব। তো সলিউশনের শুরুতে আমরা একটা, যেহেতু এখানে ঘনকের কথা বলছে, তো আমরা একটা ঘনক বিবেচনা করি। তো আমি এইদিকে একটু সাইডে একটু ঘনকটা অঙ্কন করে নিতেছি। আমরা জানি ঘনকের প্রতিটা ধার কিন্তু সমান থাকে। এই দেখেন, এদিকে আমি একই ধার বিশিষ্ট আমি একটা ঘনক অঙ্কন করব এখানে জাস্ট। ওকে, তো এই ঘনকের ক্ষেত্রে আমি একটু নাম দিব। এটাকে আমি মূল বিন্দু ধরলাম ও। আচ্ছা, এখানে আমি অক্ষটা একটু বিবেচনা করে দিই। এটা একটা অক্ষ, আর এই দিক দিয়ে একটা অক্ষ যাবে আমাদের, আর একটা এই বরাবর একটা অক্ষ। ওকে, তো এটাকে আমি এক্স অক্ষ ধরলাম। দেখেন আমি একটু দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটাকে আমি ওয়াই অক্ষ ধরলাম, আর এটাকে আমি জেড অক্ষ ধরলাম। ওকে, তো এই ঘনকটার আমি নাম দিব এখন। এটা দিলাম এ বিন্দু, এটাকে আমি দিলাম বি, এটাকে আমি দিলাম সি বিন্দু। ওকে, ও এ বি সি, এটাকে আমি দিলাম ডি। জেড অক্ষের এখানে এটাকে দিলাম ই, আর ই থেকে এপাশে আমি দিলাম এফ, তারপরে এইদিকে আমি এফ, আর তো এদিকে নাই, তার মানে এই যে এটা হচ্ছে আমাদের জি। ওকে, তার মানে আমাদের ঘনকটার নাম হবে ও এ বি সি ডি ই এফ জি। এই হচ্ছে আমাদের ঘনক। তো আমরা প্রথমে বলে নিই যে ধরি সলিউশনের শুরুতে আমরা ধরে নিব, কেননা এই ঘনকটাকে আমরা ধরে নিছি। তো ধরি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট আমাদের ঘনকটার নাম কি? ও এ বি সি ডি ই এফ জি। তার মানে ও এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট ও এ বি সি ডি ই এফ জি একটি ঘনক। ওকে, ভালো কথা। একটা ঘনক যেখানে আমাদের মূল বিন্দু হচ্ছে আমাদের কি? ও। সেটা আমরা একটু আইডেন্টিফাই করে দিই। যেখানে মূল বিন্দু ও, মূল বিন্দুর স্থানাঙ্ক তো আমরা জানি 0 0 0, যেহেতু এখানে 3 ডাইমেনশন। এক্স অক্ষ আমাদের কোনটাকে ধরছি? ওয়ে, এটা হবে আমাদের এক্স অক্ষ, আর ওসিটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, আর ওইটা হচ্ছে আমাদের জেড অক্ষ। তো আমরা বলে দিতে পারি এবং ওএ, ওসি এবং ওই যথাক্রমে এক্স, ওয়াই ও জেড অক্ষ। ওকে, এটা আমরা জাস্ট অক্ষগুলো ধরে নিয়েছি এতটুকু। জেড অক্ষ বরাবর অবস্থিত, আমরা দিই এই বিন্দুগুলো তো বরাবর অবস্থিত। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা মেইন কাজে যাব, অর্থাৎ এই বিন্দুগুলোর মান আমরা বের করব। আমি একটু উপরে উঠাই নিতেছি একটু বোঝানোর সুবিধার্থে। ওকে, এখন আমাদের এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। তাহলে অতএব ও বিন্দুর স্থানাঙ্ক, তো দেখেন ও বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি আসবে? ও বিন্দুটা কোথায়? মূল বিন্দু আমরা ধরে নিছি। তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0, 0, 0, যেহেতু 3 ডাইমেনশন তাই আমাদের তিনটায় আমাদের 0 আসবে। ওকে, সেমভাবে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। তো দেখেন এ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কী হবে? এ শুধু এক্স অক্ষের ওপর অবস্থিত, এক্স অক্ষের ওপর অবস্থিত থাকলে শুধু এক্স অক্ষের মান থাকবে। তো যেহেতু এখানে ধারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এ, তার মানে এ, 0, 0। ওকে, সেমভাবে বি বিন্দুর স্থানাঙ্ক, তো বি বিন্দুটা আমাদের কোথায় আছে? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুইটার মাঝখানে আছে। তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটার মাঝখানে আছে। এক্স অক্ষের মানও পাবে, এখানে ওয়াই অক্ষের মানও পাবে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের এক্স অক্ষের মান, ওয়াই অক্ষের মান, আর জেড অক্ষের মান হবে আমাদের 0। ওকে,
সেমভাবে সি বিন্দুর স্থানাঙ্ক, সি বিন্দুটা আছে আমাদের ওয়াই অক্ষের ওপর অবস্থিত, তার মানে এখানে শুধু ওয়াই অক্ষের মান থাকবে এ, তার মানে এক্স অক্ষের মান 0, ওয়াই অক্ষের মান এ আর জেড অক্ষের মান 0। সেমভাবে ও এ বি সি আমি এদিকে একটু বের করে নিই, ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক। তো ডি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কি আসবে দেখেন, ডি বিন্দুর স্থানাঙ্ক তার মানে ওয়াই আর জেড এর মধ্যে অবস্থিত, তার মানে ওয়াই আর জেড এর মান থাকবে আর এক্স এর মান হবে আমাদের এখানে কি 0, তার মানে 0, এ, ওকে। ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে, এটা জেড অক্ষের উপর অবস্থিত, তার মানে এক্স আর ওয়াই 0, তার মানে এক্স আর ওয়াই 0 আর জেড এর মান হবে এ। ই, তারপরে এফ আসি, এফ বিন্দুর স্থানাঙ্ক, এফটা কোথায় আছে আমাদের জেড আর এক্স এর ওপর জেড আর এক্স অক্ষের ওপর আছে, তার মানে এখানে জেড আর এক্স এর মান থাকবে, অর্থাৎ এক্স এর মান এ, 0 হচ্ছে ওয়াই এর মান আর জেড এর মান হচ্ছে এ, ওকে। আর জি বিন্দুর স্থানাঙ্ক, তো দেখেন জি বিন্দুটা আমাদের কোন জায়গায় আছে, এখানে মনে হচ্ছে যে জেড আর ওয়াই এর মধ্যে আছে, কিন্তু এ ভিতরে যেহেতু আছে তার মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষ এই তিনটা অক্ষকেই কিন্তু এখানে কন্ডিশনভাবে এখানে স্যাটিসফাইড করছে, তার মানে এখানে আমাদের জেড এর স্থানাঙ্কটা হবে এ, অর্থাৎ তিনটার স্থানাঙ্কের মধ্যে এখানে বিদ্যমান, ওকে। তো আশা করি বুঝতে পারছি। এখন আমরা একটু ঘনকের কর্ণের দিকে আসব। তো মনে করি দুইটি কর্ণ আমরা এখানে নিয়ে নেব, তো ধরি বা মনে করি দুইটি কর্ণ, এখান থেকে আমরা দুটো কর্ণ নিব। তো এখানে দুটো কর্ণ আমাদের কি হতে পারে, একটা ও থেকে জি, এই যে একটা কর্ণ, এই ও থেকে জি একটা কর্ণ, আরেকটা হচ্ছে আমাদের এফ থেকে সি একটা কর্ণ, ওকে। ও থেকে জি আর এফ থেকে সি, ওকে। তাহলে আমরা বলতে পারি ধরি দুটি কর্ণ ও জি এবং সি এফ। এখন আমরা বলব ও জি কর্ণের, এখানে দিক অনুপাত আমাকে বের করতে হবে, তো ও জি কর্ণের দিকানুপাত একসাথে আমরা লিখি, ও জি কর্ণের দিকানুপাত। ও জি কর্ণের আমাদের দিকানুপাত কত, ও থেকে জি, ও জি কর্ণের দিকানুপাত আমাদের এই যে জি এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের কি এ, এ, তার মানে এর দিকানুপাত ওই আমাদের এই ভ্যালুগুলোই থাকবে আমাদের, যেহেতু ও হচ্ছে মূল বিন্দু থেকে জি এর দূরত্ব বোঝাচ্ছে এখানে, তার মানে এ, এ, ওকে। বেশ, এই হচ্ছে আমাদের দিকানুপাত। তো এ, এ যদি দিকানুপাত হয়, অর্থাৎ আমরা বলতে পারি তো সবার মান তো একই, তার মানে 1,1,1, অর্থাৎ একক মান হিসেবে আমাদের এখানে বলতে পারি। তো একইভাবে আমরা বলতে পারি, সিএফ কর্ণের দিকানুপাত, আমরা সিএফ কর্ণের দিকানুপাত বের করব, সিএফ কর্ণের দিকানুপাত আমাদের কত হবে, সিএফ। তো সিএফ কর্ণের দিকানুপাত দেখেন, এফটা আমাদের কোন দিকে আছে, এফটা আমাদের ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে চলে গেছে, তার মানে ওয়াই এর মান আমাদের মাইনাস আসবে, আর এক্স অক্ষের, যদিও এখানে এক্স অক্ষের মধ্যে নাই, বাট এক্স অক্ষের দিকেই আর কি থাকবে, তার মানে এখানে আমাদের শুধু ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে চলে গেছে, তার মানে ওয়াই এর মানটা শুধু মাইনাস আসবে, তার মানে 1 -1 1, ওকে। জেড অক্ষের দিকে তো আছে আমাদের, তার মানে সিএফ কর্ণের দিকানুপাত হবে 1 -1, 1, ওকে। এখন আমরা মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে আমাদের সূত্রটা আছে সেই সূত্রে আমরা চলে যাব, ওকে। তো আমি বলে দিলাম, সুতরাং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল আমাদের সূত্রটা হচ্ছে এরকম, cos থিটা ইকুয়াল a1 ইন্টু a2 প্লাস b1 ইন্টু b2 প্লাস c1 ইন্টু c2 বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, ওকে। এই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ থিটা হলে তার মান নির্ণয়ের আর কি সূত্র, অর্থাৎ কর্ণ দুইটার। তো a1 হচ্ছে a1 b1 c1, এগুলো হচ্ছে আমাদের ওজি কর্ণের দিকানুপাত, এই যে এটা হচ্ছে আমাদের a1 a2 a1 b1 c1 এর দিকানুপাত, এবং সিএফ কর্ণের দিকানুপাত, অর্থাৎ ওজি কর্ণের দিকানুপাতগুলো হচ্ছে আমাদের a1 b1 c1, আর সিএফ কর্ণের দিকানুপাত হবে আমাদের a2 b2 c2, ওকে। তাহলে আমাদের এখানে মানগুলো কি আসবে, আমি একটু এদিকে নিতেছি, তাহলে cos থিটা ইকুয়াল আমাদের আলটিমেটলি ভ্যালুটা আসতেছে a1 ইন্টু a2, তার মানে a1 হচ্ছে এটা 1 ইন্টু a2 এর মান হচ্ছে 1 প্লাস b1 ইন্টু b2, b1 এর মান হচ্ছে 1 ইন্টু b2 এর মান হচ্ছে -1 প্লাস c1 হচ্ছে আমাদের 1 ইন্টু c2 এর মানও 1 বাই রুট ওভার 1 a1 এর উপর স্কোয়ার প্লাস b1 এর উপর স্কোয়ার, তার মানে 1 এর উপর স্কোয়ার প্লাস b1 হচ্ছে এটা,
তার উপর স্কোয়ার প্লাস C1 হচ্ছে সরি এটা C1 B2 না C1 ওকে C1 এর উপর স্কোয়ার মানে এই যে 1 এর উপর স্কোয়ার ইন্টু রুট ওভার A2 বলতে হচ্ছে 1 তার উপর স্কোয়ার প্লাস B2 বলতে হচ্ছে -1 তার উপর স্কোয়ার প্লাস C2 হচ্ছে 1 তার উপর স্কোয়ার ওকে। আশা করি এতটুকু বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট বলতে পারি ইমপ্লাইজ দ্যাট cos থিটা ইকুয়ালস টু দেখেন এখানে 1 × 1 মানে 1 প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে কারণ 1 আর -1 গুণ করলে -1 প্লাস 1 ওকে। আর নিচে হচ্ছে 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার তার মানে 1 1 1 তার মানে √3 ইন্টু 1 এর উপর স্কোয়ার 1 এর উপর স্কোয়ার মানে 1 -1 এর উপর স্কোয়ার মানে +1 আর +1 এর উপর স্কোয়ার মানেও +1 তার মানে এখানে একত্রে আবার 3 আসতেছে ওকে। তো সেই আমি 3 লিখে নিলাম ওকে। তো ইমপ্লাইজ দ্যাট আমি এদিকে একটু লিখতেছি cos থিটা ইকুয়ালস টু তাহলে আমরা পাইলাম এখানে আলটিমেটলি +1 -1 কাটা তার মানে 1 আর এখানে আমাদের √3 আর √3 গুণ করলে আমাদের সিঙ্গেল আসবে 3 তার মানে cos থিটা ইকুয়াল হচ্ছে 1/3 তার মানে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল cosটা পাশে যায় ইনভার্স হয়ে যাবে অর্থাৎ cos ইনভার্স 1/3। তো এই ছিল আমাদের প্রমাণ যে দুইটি কোণের মধ্যবর্তী কোণটার মান হচ্ছে আমাদের cos ইনভার্স 1/3 সেই আমরা প্রমাণটা নিয়ে এসেছি। আশা করি বুঝতে পারছি। এরপরও যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন। সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।